আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমি প্রফেসর হুসনায়ারা ইয়াসমিন, অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজ। আজকে আমি থার্ড ইয়ারের ম্যাক্রো ইকোনমিক্স পেপার থেকে প্রথম চ্যাপ্টার একটা বিষয় পড়াবো। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে এডি কার্ভ, অর্থাৎ এগ্রিগেট ডিমান্ড কার্ভ। প্রথমে আসা যাক, এগ্রিগেট ডিমান্ড বলতে আমরা কি বুঝি। একটি নির্দিষ্ট সময়ে একটি দেশের সকল জনগণ ও সরকার মিলে নির্দিষ্ট দাম স্তরে ভোগ ও বিনিয়োগ এবং সেবা ক্ষেত্রে যে পরিমাণ ব্যয় নির্বাহ করে বা করবে বলে প্রত্যাশা করে তার সমষ্টিকে সামগ্রিক চাহিদা বলা হয়। যখন আয়স্তরের উপর ভিত্তি করে যে বিষয়টি হবে, নির্দিষ্ট আয়স্তরের উপর ভিত্তি করে এই ব্যয়টা হবে, তখন সেটাকে বলা হবে আয়স্তর ভিত্তিক সামগ্রিক চাহিদা। আর যদি দাম স্তরের উপর ভিত্তি করে হলে হবে দামস্তর ভিত্তিক সামগ্রিক চাহিদা। আর নির্দিষ্ট আয়স্তরের ভিত্তিতে যদি এই ব্যয়টা নির্বাহ হয় বা ব্যয় নির্বাহ করে বা প্রত্যাশা করবে, যতটুকু প্রত্যাশা করে, আয়ের উপর ভিত্তি হলে সেটাকে আয়স্তর ভিত্তিক সামগ্রিক চাহিদা বলা হবে। সামগ্রিক চাহিদা দাম স্তরের উপর ভিত্তি করলে তার আকৃতি কেমন হয় এবং আয়ের উপর ভিত্তি করলে তার আকৃতি কেমন হয়, বিষয়টি প্রথমে দেখা যাক। এখানে আমি দুটি চিত্র ব্যবহার করেছি। প্রথম চিত্রটা হচ্ছে এটা। আমরা এখানে দেখতে পাচ্ছি লম্ব অক্ষে আমরা দাম স্তর পরিমাপ করছি এবং ভূমি অক্ষে সামগ্রিক চাহিদা বা এডি পরিমাপ করা হয়েছে। ডাউনার স্লোপিং এডি রেখাটা হচ্ছে আমাদের সামগ্রিক চাহিদা রেখা। এখানে দেখানো হয়েছে প্রথমে দাম স্তর যখন P1, তখন সামগ্রিক চাহিদা হচ্ছে M1 ও M1। দাম স্তর যদি বৃদ্ধি পায় P2 হয়, তাহলে সামগ্রিক চাহিদা হ্রাস পেয়ে সেটা হবে OM0। বিপরীত অবস্থায় OM0। আচ্ছা, যাই হোক, তো দাম স্তর হ্রাস পেলে সামগ্রিক চাহিদা বাড়বে আর দাম স্তর বৃদ্ধি পেলে সামগ্রিক চাহিদা হ্রাস পাবে। এই দাম স্তর এবং চাহিদার পরিমাণের মধ্যে, সামগ্রিক চাহিদার পরিমাণের মধ্যে বিপরীত সম্পর্কের কারণে সেটা বাম থেকে ডানে নিম্নগামী হয়। দ্বিতীয় চিত্রে আয়ের ভিত্তিতে বিষয়টি দেখানো হয়েছে। আমরা লম্ব অক্ষে যদি আয় পরিমাপ করি আর ভূমি অক্ষে অ্যাগ্রিগেট ডিমান্ড পরিমাপ করি, সেক্ষেত্রে প্রাথমিক আয় যদি হয় OP1, সেক্ষেত্রে সামগ্রিক চাহিদা হবে OM0। আর আয়স্তর বৃদ্ধি পেয়ে যদি P2 হয়, অর্থাৎ কি P না দিয়ে সেখানে আমরা ওয়াইও ব্যবহার করতে পারি, বৃদ্ধি পেয়ে যদি P2 হয়, তাহলে সামগ্রিক চাহিদা বৃদ্ধি পেয়ে হবে OM1। বিষয়টা আমি একটু সংশোধন করছি। রেখাটাকে আমি একটু চেঞ্জ করেছি। এদিকে আয়ের জন্য আমি ওয়াই ব্যবহার করছি, এদিকে চাহিদার পরিমাণ দেখানোর জন্য M ব্যবহার করছি। এ বিন্দু দেখাচ্ছে তা আয়স্তর যখন Y0, তখন সামগ্রিক চাহিদার পরিমাণ হচ্ছে M0। আর বি বিন্দু দেখাচ্ছে আয়স্তর বৃদ্ধি পেয়ে যখন Y1 হলো, সাথে সাথে সামগ্রিক চাহিদা বৃদ্ধি হয়েছে OM1। এই দাম স্তর এবং এখানে সামগ্রিক চাহিদার মধ্যে একটা পজিটিভ সম্পর্ক দেখাচ্ছে। আয় বাড়লে মানুষের ভোগ ব্যয় বাড়ে, আয় কমলে মানুষের ভোগ ব্যয় কমে। একটা পজিটিভ সম্পর্কের কারণে এখানে এডি রেখা বাম থেকে ডানে ঊর্ধ্বগামী দেখানো হয়েছে। সাধারণত দাম স্তরের সাথে সম্পর্কটা দেখানো হয় বলে সেটা বাম থেকে ডানে নিম্নগামী হয়, কিন্তু আয় স্তরের সাথে সেটা সম্পর্ক পজিটিভ হওয়ার কারণে তখন সেটা হবে বাম থেকে ডানে ঊর্ধ্বগামী। এখন আসা যাক, এই যে এডি রেখা বাম থেকে ডানে কেন নিম্নগামী হচ্ছে, সেটার পেছনে কাজ করছে কি কি উপাদান, অর্থাৎ এর নির্ধারকগুলো কি কি। সামগ্রিক চাহিদা বা এডি রেখার নির্ধারক হচ্ছে সামগ্রিক ব্যয়, বেসরকারি বিনিয়োগ ব্যয়, অভ্যন্তরীণ বিনিয়োগ ব্যয়, সরকারি পণ্য সেবার ক্ষেত্রে সরকারি ব্যয় এবং নিট রপ্তানি। তো এই নির্ধারকগুলোর ভিত্তিতে কিন্তু এগ্রিগেট ডিমান্ডটা নির্ধারিত হয়। যদি দুখাত বিশিষ্ট অর্থনীতি হয়, তখন এগ্রিগেট ডিমান্ড সমান আমরা বুঝব C+I,
3 খাত হলে এগ্রিগেট ডিমান্ড সমান হবে সি প্লাস আই প্লাস জি। আর 4 খাত বিশিষ্ট যদি অর্থনীতি হয় তা সেক্ষেত্রে আমাদের সামগ্রিক চাহিদা সমান হবে সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স এন দিয়ে এখানে নিট রপ্তানি বোঝাচ্ছে। কিন্স তার আয় নির্ধারণী মডেল থেকে কিভাবে সামগ্রিক চাহিদা রেখা অঙ্কন করেছেন সে বিষয়টা আমি নির্ণয় দেখানোর চেষ্টা করেছি। উপরের চিত্রে মূল বিন্দু থেকে উঠে আসা রেখাকে আমি বলছি সামগ্রিক যোগান অর্থাৎ এস রেখা এগ্রিগেট সাপ্লাই, আর দুইটা এগ্রিগেট ডিমান্ড রেখা দেখেছি, একটা হচ্ছে এডি নট আর একটা হচ্ছে এডি ওয়ান। এডি নটটাকে পি নট দাম স্তর ধরেছি, আর এডি ওয়ানে দাম স্তর হ্রাস পেয়ে পি ওয়ান হয়েছে দেখিয়েছি। এখন নিচের চিত্রে আমি দেখিয়েছি কীভাবে এডি পাচ্ছি। প্রথমে আমরা এই বিন্দুটা বিশ্লেষণ করি। এগ্রিগেট সাপ্লাই এবং এগ্রিগেট ডিমান্ডের ইন্টারসেকশনের ফলে এখানে ভারসাম্য নির্ধারিত হয়েছে এই বিন্দুতে। আয় স্তর হচ্ছে এখানে ওয়াই নট, এবং এই ওয়াই নট আই লেভেলে নিচের চিত্র অনুসারে আমরা দেখছি ভূমি অক্ষে চাহিদার পরিমাণ হচ্ছে এম নট। এই পর্যায়ে যেহেতু এই এগ্রিগেট ডিমান্ডে আমরা পি নট দাম স্তর ধরেছি, তাই এইখানে পি নট দাম স্তরে সামগ্রিক চাহিদার পরিমাণ হচ্ছে এম নট। এখন দাম স্তর যদি হ্রাস পায় তাহলে এগ্রিগেট ডিমান্ড রেখা উপরের দিকে শিফট করে নতুন ডিমান্ড রেখা হয়েছে এডি ওয়ান, যেটা বি বিন্দুতে এস এর সাথে ইন্টারসেকশনের ফলে নতুন ভারসাম্য তৈরি হচ্ছে বি বিন্দুতে। জাতীয় আয় নির্ধারিত হয়েছে ও ওয়াই ওয়ানে, এবং তারই ভিত্তিতে পি নট থেকে দাম স্তর পি ওয়ানে কমে যাওয়ায় সামগ্রিক চাহিদা হয়েছে ও এম ওয়ানে। এই সি এবং ডি বিন্দু যদি যোগ করা যায় তাহলে যে রেখা পাওয়া যাচ্ছে সেটাকে বলা হচ্ছে এগ্রিগেট ডিমান্ড কার্ভ। তাহলে আমরা দেখতে পাচ্ছি সামগ্রিক কিন্সের আয় নির্ধারণী মডেল থেকে এইভাবে বাম দিকে নিম্নগামী ডাউন স্লোপিং একটি চাহিদা এগ্রিগেট ডিমান্ড কার্ভ বের করা যায়। একটা বিষয় তোমাদের বুঝতে হবে, কোনো ক্ষেত্রে এগ্রিগেট ডিমান্ডের আকার আকৃতি অন্য ধরনের হতে পারে, ডাউনার স্লোপিং না হয়ে, অর্থাৎ বাম থেকে ডানে নিম্নগামী না হয়ে কখনো ভূমিমুখের সমান্তরাল হতে পারে, সেটা আমরা পরে আলোচনা করছি। কিন্সের আয় নির্ধারণী মডেল থেকে একটা এগ্রিগেট ডিমান্ড বের করার পদ্ধতি তোমাদের দেখালাম। এবার আমি আইএসএলএম মডেলের ভারসাম্য থেকে কিভাবে এগ্রিগেট ডিমান্ড রেখা বের করা যায় সেই বিষয়টি দেখাবো। চিত্রে দুইটা আইএস রেখাটাকে স্থির রেখে শুধু এলএম রেখাটাকে পরিবর্তন করেছি দাম স্তর পরিবর্তন হওয়ার কারণে। এই রেখাতে পি নট দাম স্তর যদি বৃদ্ধি পায় তাহলে নতুন দাম স্তর হবে পি ওয়ান। এই অবস্থায় দাম স্তর বৃদ্ধি পেলে এলএম রেখা উপরের দিকে সরে যাবে, আর দাম স্তর হ্রাস পেলে এলএম রেখা নিচের দিকে সরে আসবে। প্রাথমিক ভারসাম্য যদি আমরা এটাকে ধরি, এই বিন্দু ধরি যেখানে আইএস এবং এলএম এর ইন্টারসেকশনের ফলে ভারসাম্য অর্জিত হয়েছে, সুদের হার নির্ধারিত হয়েছে আর ওয়ান, এবং ভারসাম্য জাতীয় আয় স্তর হচ্ছে ওয়াই নট। নিচের চিত্রে আমি এই ওয়াই নট লেভেলে সামগ্রিক চাহিদা দেখিয়েছি ওপি ওয়ান দাম স্তরের সামগ্রিক চাহিদা ওয়াইএম ওয়ান। এবার যদি দাম স্তর হ্রাস পায়, পি ওয়ান থেকে পি নটে হ্রাস পায়, তাহলে নতুন এলএম রেখা হবে এলএম। এটা এইখান থেকে সরে এসে এই রেখায় দাঁড়াবে। এই অবস্থায় আইএসের সাথে ভারসাম্য হবে বি বিন্দুতে, সুদের হার নির্ধারিত হবে আর নট, এবং ভারসাম্য জাতীয় আয় স্তর হবে ওয়াই ওয়ান। এই আর নট সুদের হারে ভারসাম্য ওয়াই ওয়ান পর্যায়ে দাম স্তর যেহেতু পি নটে হ্রাস পেয়েছে, সেই পি নটের হ্রাসটাই আমি এখানে দেখিয়েছি। জাতীয় সামগ্রিক চাহিদাটা বৃদ্ধি পাবে এম নটে, অর্থাৎ পি ওয়ানে এম ওয়ান সি বিন্দু দেখাচ্ছে, আর পি নটে ডি বিন্দু দেখাচ্ছে, এম নট হচ্ছে এগ্রিগেট ডিমান্ড। এই দুটো বিন্দু যোগ করলে আমরা ডাউনার স্লোপিং আর একটা এগ্রিগেট ডিমান্ড এখানে পাচ্ছি। তাহলে কিন্সের আয় নির্ধারণী পদ্ধতি থেকেই হোক কিংবা আইএসএলএম মডেল থেকেই হোক, সাধারণত এগ্রিগেট ডিমান্ড কার্ভ বাম থেকে ডানে নিম্নগামী হয়। তবে কোনো ক্ষেত্রে এর ব্যতিক্রম দেখা যায়। যখন অর্থনীতিতে অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করে তখন এই এগ্রিগেট ডিমান্ড রেখাটা কখনো ডান দিকে নিম্নগামী না হয়, সেটা লম্বকে সমান্তরাল হয়ে যেতে পারে। এই বিষয়টি আমি এদিকে চিত্রে দেখিয়েছি। এই চিত্রে আমি দেখিয়েছি যদি আইএস রেখা সুদের হারের প্রেক্ষিতে সাড়া না দেয়, অর্থাৎ সুদের হার পরিবর্তনে যদি আইএস রেখার কোনো পরিবর্তন না হয়, শুধুমাত্র এলএমের পরিবর্তনে ভারসাম্য জাতীয় আয়ে কোনো পরিবর্তন আসে না।
এই অবস্থায় দাম স্তরের হ্রাস বৃদ্ধির ফলে যে সামগ্রিক চাহিদা রেখা তৈরি হয় সেটা লম্ব অক্ষের সমান্তরাল হয়। কীভাবে হয় বিষয়টি দেখি। আমরা ধরি আর্নড ডি আইএস এবং এলএম নট এই দুইটা রেখার ইন্টারসেকশনে ভারসাম্য হয়েছে ডি বিন্দুতে, আয় স্তর হচ্ছে ওয়াই নট। এই অবস্থা আমরা নিচের চিত্রে দেখতে পাচ্ছি সামগ্রিক চাহিদা হচ্ছে এম নট, অর্থাৎ পি নট দাম স্তরে সামগ্রিক চাহিদার পরিমাণ হচ্ছে এম নট। এখন দাম স্তর যদি হ্রাস পায়, পি নট থেকে পি ওয়ানে হ্রাস পায়, তাহলে নতুন এলএম রেখা হবে এলএম ওয়ান পি ওয়ান, যা আইএস রেখার সাথে সি বিন্দুতে ভারসাম্য তৈরি করেছে। সুদের হার কমে দাঁড়িয়েছে আর ওয়ানে, সুদের হার কমার কারণে বিনিয়োগ বাড়ার কথা। যাই হোক, সুদের হার আর ওয়ানে হ্রাস পেয়েছে, কিন্তু আইএস রেখার কোনো শিফটিং না হওয়ার কারণে জাতীয় ভারসাম্য আয়েরও কোনো পরিবর্তন হয় নাই। আর ভারসাম্য জাতীয় আয়ের পরিবর্তন না হওয়ার কারণে সামগ্রিক চাহিদার পরিমাণের কোনো পরিবর্তন হয় নাই। অর্থাৎ পি নট থেকে পি ওয়ানে দাম স্তর হ্রাস পেয়েছে ঠিকই, কিন্তু সামগ্রিক চাহিদার কোনো হ্রাস বৃদ্ধি ঘটে নাই। এ এবং বি যোগ করে আমি সেই চাহিদা রেখা অঙ্কন করেছি যেটা লম্ব অক্ষের সমান্তরাল। আবার এমন কিছু ক্ষেত্র রয়েছে, যেমন কিনসের তারল্য ফাঁদ অবস্থায় এলএম রেখা ভূমি অক্ষের সমান্তরাল হয়ে পড়ে, কারণ অর্থের ফটকা চাহিদা সুদের হারের প্রেক্ষিতে অসীম হয়ে পড়ে, চাহিদার স্থিতিস্থাপকতা। যদি এই ধরনের তারল্য ফাঁদ অঞ্চলে যদি আইএস রেখা এলএম রেখাকে ছেদ করে, সেক্ষেত্রে দাম স্তরের পরিবর্তনের ফলে এলএম রেখার পরিবর্তন হবে ঠিকই, কিন্তু ভারসাম্য বিন্দুর কোনো পরিবর্তন হবে না। যেটা আমরা দেখাচ্ছি, প্রাথমিক আইএস রেখার সাথে এলএম নট রেখার ভারসাম্য হয়েছে এখানে সি বিন্দুতে, সুদের হার নির্ধারিত হয়েছে আর নট, ভারসাম্য জাতীয় আয় স্তর হচ্ছে ওয়াই নট। দাম স্তর কমে পি ওয়ান হওয়াতে নতুন ভারসাম্য এলএম রেখা শিফট হয়েছে এলএম পি ওয়ান, ডান দিকে সরে গেছে, কিন্তু আইএস রেখা যেহেতু শিফটিং হয় নাই, তাই এই পরিবর্তিত এলএম রেখার সাথে আইএস রেখার নতুন কোনো ইন্টারসেকশন না হওয়ার কারণে ভারসাম্য বিন্দু আগের মতো সি বিন্দুতেই রয়েছে। সেই সি বিন্দুতে থাকার কারণে আয় স্তরের কোনো পরিবর্তন হয় নাই, তাই এটার প্রেক্ষিতে নিচে যেটা ভারসাম্য পরিমাণ, সামগ্রিক চাহিদার পরিমাণেরও কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি পি নট দামে এ বিন্দু দেখাচ্ছে সামগ্রিক চাহিদা হচ্ছে এম নট, আবার পি ওয়ান দাম কমে যাওয়ার ফলেও সামগ্রিক চাহিদার পরিবর্তন না হয় সেটা রয়ে গেছে এম নটে। অর্থাৎ এ বি যোগ করে আমরা যে রেখা পাচ্ছি সেটা হচ্ছে অ্যাগ্রিগেট ডিমান্ড কার্ভ, যেটা আবার লম্ব অক্ষের সমান্তরাল। অর্থাৎ তারল্য ফাঁদ অবস্থায় অথবা আয়াস রেখা যদি ভূমি অক্ষের সমান্তরাল হয়, সেই ক্ষেত্রে অ্যাগ্রিগেট ডিমান্ড কার্ভ লম্ব অক্ষের সমান্তরাল হয়ে পড়ে। এখন কথা হলো, আমাদের অর্থনীতিতে ম্যাক্রো বিষয়ে নানান দ্বিমত লক্ষ্য করা যায়, মতের ভিতরে অমিল লক্ষ্য করা যায়, বিশেষ করে কিনস এবং ক্লাসিক্যালদের বক্তব্যে। ক্লাসিক্যালদের বক্তব্যের সাথে কিনসের বক্তব্যের মিল খুঁজে পাওয়া যায় না। আমি এই চিত্রে কিনস এবং ক্লাসিক্যাল এগ্রিগেট ডিমান্ড কার্ভের অবস্থা দেখিয়েছি। ক্লাসিক্যালদের মতে দাম স্তরের পরিবর্তনের ফলে সুদের হার ব্যাপকভাবে পরিবর্তিত হয়, যার ফলে বিনিয়োগ পরিবর্তিত হওয়ার কারণে নিয়োগ এবং উৎপাদন বৃদ্ধি পায়। অর্থাৎ সুদের হার নামলে, দাম স্তর কমলে সুদের হার কমে, সেই ক্ষেত্রে বিনিয়োগ বাড়ার কারণে এগ্রিগেট ডিমান্ড বাড়ে, উৎপাদন বাড়ার সাথে সাথে এগ্রিগেট ডিমান্ড বাড়ে, নিয়োগ বাড়ে, এগ্রিগেট ডিমান্ড বাড়ে। আর কিনসের মতে দাম স্তরের হ্রাস বৃদ্ধি দ্বারা সুদের হার তেমন একটা প্রভাবিত হয় না, প্রভাবিত হলেও সেটা সামান্য। এই জন্য কিনস এবং ক্লাসিক্যাল এগ্রিগেট ডিমান্ড কার্ভের ইলাস্টিসিটির ভিতরে তফাৎ রয়েছে। অর্থাৎ স্লোপ এখানে ক্লাসিক্যাল এগ্রিগেট ডিমান্ড রেখা হচ্ছে এইটা এডিসি, আর কিনসের ডিমান্ড রেখা হচ্ছে এডিকে। এডিকে এর তুলনায় এডিসিটা হচ্ছে বেশি অতিরিক্ত ঢাল সম্পন্ন, অর্থাৎ বেশি স্থিতিস্থাপকতা দেখেছে এখানে। প্রাথমিক দাম স্তর যেমন পি নট ছিল, তখন এ বিন্দু অনুসারে উভয় রেখাই সামগ্রিক চাহিদা হচ্ছে এম নট। এডিসি এবং এডিকে দুইটি রেখাতেই কিনস এবং ক্লাসিক্যালদের বক্তব্য অনুসারে এগ্রিগেট ডিমান্ড হচ্ছে এম নট। কিন্তু দাম স্তর কমে যখন পি ওয়ান হলো, তখন আমরা দেখতে পাচ্ছি এই পয়েন্টে দেখাচ্ছে, পি ওয়ান দামে বি বিন্দু দেখাচ্ছে কিনসের
ডিমান্ড রেখা অনুসারে সামগ্রিক চাহিদা হচ্ছে এমকে, আর ক্লাসিক্যালদের বক্তব্য অনুসারে সি বিন্দু অনুসারে সেটা হচ্ছে এমসি। অর্থাৎ একই দাম স্তর একই পরিমাণ হ্রাস পাওয়ার ফলে সেই একই লেভেলে ক্লাসিক্যালদের তুলনায় কিনসের সামগ্রিক চাহিদার পরিমাণ কম। তো আমরা তাদের দুইটা দৃষ্টিভঙ্গি দেখালাম। দাম স্তরের হ্রাস বৃদ্ধির ফলে কিনস বলছেন সুদের হার তেমন প্রভাবিত হবে না, আর ক্লাসিক্যালটা বলছেন যে সুদের হার ব্যাপকভাবে প্রভাবিত হবে। তাই তাদের রেখার স্লোপের ভিতরে ভিন্নতা রয়েছে। মোটামুটি এই গেল আকার আকৃতি নিয়ে এগ্রিগেট ডিমান্ডের আলোচনা। এগ্রিগেট ডিমান্ডের আলোচনা আরও একটা লেকচার তোমাদের প্রয়োজন হবে। তোমরা এই বিষয়ে বিস্তারিত জানার জন্য কোনো বইয়ের সাহায্য নেবে। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা এগ্রিগেট ডিমান্ড শিফটিং নিয়ে আলোচনা করব, অর্থাৎ সামগ্রিক চাহিদা রেখা শিফট কেন হয়, ডানে বায়ে কেন সরে যায়। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।